আসসালামু আলাইকুম। পোকো X3 Pro এই ফোনটিতে HyperOS ফ্লাশিং কেউ করেছেন কিনা জানি না। তো যাই হোক HyperOS ফ্লাশিং করার সময় এই ফোনটি বন্ধ হয়ে যায়। এই ফোনটি হচ্ছে এখন বর্তমানে ডেড মোডে আছে। আর ফোনটি পাঠিয়েছেন সোহেল ভাই ময়মনসিংহ থেকে। ফোনটি আ উনি ওখানে দেখিয়েছিলেন ময়মনসিংহে। উনারা সিপিইউ রিবোলিং করেছেন, স্টোরেজ আইসি চেক করেছেন, রিবোলিং করেছেন, RAM রিবোলিং করেছেন। যাই হোক সব ধরনের চেষ্টা করে ওনারা রিটার্ন করেছেন এবং বলেছেন স্টোরেজ আইসিটি প্রবলেম হতে পারে। তো যা হোক এই ফোনটির A to Z আমরা দেখব যে কী সমস্যা, কী কাজ করা হয়েছে। আর এই সোহেল ভাই ফোনটি যখন পাঠান আমার কাছে বারবার রিকোয়েস্ট করেছেন যে ফোনটির ভিডিও করার জন্য A to Z। আসলে ভিডিও আ অনেকদিন যাবৎ আপনারা লক্ষ্য করছেন হয়তো যে আমি ভিডিও নিয়ে আসছি না। আসলে কাজের মধ্যে অতিরিক্ত প্রেশার থাকলে তখন ভিডিও নিয়ে আসার সুযোগ হয় না। এটি হচ্ছে একদম সত্য কথা। আপনারা অনেকেই ফোন পাঠিয়েছেন, আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত কাজ নিয়েই ব্যস্ত আছি। আপনাদের ডিভাইসগুলো কিভাবে রিপেয়ার করে আপনাদের হাতে পৌঁছে দেওয়া যায় সেজন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আসলে বিভিন্ন ধরনের ফোন রিসিভ করেছি যেগুলো দেখা যায় আম বিভিন্ন সমস্যা রয়েছে এবং অনেক ফোন রয়েছে যেগুলোর কন্ডিশন খুবই খারাপ। সেই ফোনগুলো খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে যেগুলো ফোন রিপেয়ার করা সম্ভব হচ্ছে না বা অনেক সময় দিতে হচ্ছে। তো একটা ফোনের পিছনে যতটুক সময় দেওয়া প্রয়োজন চেষ্টা করে থাকি যেন ফোনগুলো রিপেয়ার হয়। আপনারা অনেকেই অনেক দূর-দূরান্ত থেকে ফোনগুলো পাঠান এবং কি আস্থা নিয়ে ফোনগুলো পাঠান। আমি চেষ্টা করি আপনাদের এই ফোনগুলোর সেবা বা যেভাবে যতটা সম্ভব আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি। আর সব ধরনের ফোনও কিন্তু আমি রিসিভ করি না। কারণ সব ধরনের কাজও যেহেতু আমি করি না, শুধু প্রসেসর নিয়ে এবং অ্যান্ড্রয়েড ফোনের প্রসেসর ইস্যু যেগুলো ফোনে রয়েছে, শুধু সেই ফোনগুলো নিয়ে কাজ করি। এই বিষয়টা একদম ক্লিয়ার রাখেন কারণ অনেকেই আছেন যে অনেক বিষয়েই ফোন করেন বা মেসেজ করেন। আসলে শুধু প্রসেসর নিয়ে কাজ করি। আর প্রসেসরের কাজগুলো এই পরিমাণে জমা রয়েছে যেগুলো আ করতে অনেক সময় লাগে। আসলে একা যেহেতু আমি কাজ করি বা এক হাতে কাজ করতে গিয়ে অনেক ফোন আসলে কাজ করা সম্ভব না। তো আমার যে চেষ্টা আমি যতটুকু চেষ্টা করি যে ফোনগুলো আসলে রিপেয়ার করা পসিবল আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি তারা যেন সার্ভিসগুলো পান। তো যা হোক আজকের যে ফোনটি এটি আমি অলরেডি এখন ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং চেক করলাম এবং রিডিং দেখতে পাচ্ছি ৯ থেকে ১০। ৯ থেকে ১০ রিডিং এর অর্থ হচ্ছে যে এই ফোনটির স্টোরেজ আইসি প্রবলেম রয়েছে অথবা যে সফটওয়্যার সেটি মিসিং রয়েছে। যেকোনো কারণেই হতে পারে যে এই ফোনটিতে যদি আপনার স্টোরেজ আইসি মিসিং থাকে, তাহলে কিন্তু এই ফোনটির প্রসেসর রিডিং আমরা পেয়ে থাকি ৯ থেকে ১০ এরকম। ৯ থেকে ১০ বলতে আপনার ডিসি পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজ, সেই ভোল্টেজ কিন্তু যখন আপনার 4.2 থাকবে, ম্যাক্সিমাম ভোল্টেজে থাকবে, তখন কিন্তু আপনার ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং কিন্তু একটু কম থাকবে। আবার যখন আপনি 3.8 বা 3.7 ভোল্ট রাখবেন, তখন কিন্তু একই ফোনের রিডিং কিন্তু একটু বেশি আসবে। মানে এখানে কম বেশি একটু হয়ে থাকে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ যে অ্যাডজাস্ট করি, সেই অ্যাডজাস্টের কারণে কিছু কম বেশি হতে পারে। আর আমি কিন্তু 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই ইউজ করলেও একটি ডিজিট কিন্তু আমি বাদ দিয়ে 3 ডিজিটের হিসাবে কিন্তু আমি কথা বলে থাকি। যা হোক, এই ফোনটির যে কন্ডিশন আমি দেখতে পাচ্ছি, ১ম এ আমাকে আ আমি সবকিছু মোটামুটি বাহির থেকে দেখে যেটি বুঝতে পারলাম যে এই ফোনটির স্টোরেজ আইসির মধ্যে একটি ক্রস চিহ্ন দেওয়া আছে। এর অর্থ হচ্ছে যে স্টোরেজ আইসিটি উনি হয়তোবা খারাপ ভেবেছেন। এখানে একটু চিহ্ন দিয়ে রেখেছেন। তো আমি স্টোরেজ আইসিটি ১ম এ চেক করে নেব। এর কোনো বিকল্প নেই। অন্য কোনো কাজ করার আগে আমাকে এটি করতে হবে। আর এই ফোনটির যে রিডিং রয়েছে তাতে আমাকে অবশ্যই সেটি চেক করা জরুরি। আর এ ধরনের ইউএফএস 3.1 বা 2.1, ইউএফএস 2.2 এ ধরনের যে ইউএফএস এর সকেটগুলো সেগুলো কিন্তু আমার কাছে এভেইলেবল। আমি কিন্তু এই চিপগুলো চেক করতে পারছি এবং সেটি মাইক্রন বা SK hynix অন্যান্য যে স্যামসাং ছাড়াও অন্যান্য ইউএফএস গুলো আছে সেগুলো কিন্তু ডিটেক্ট করার মতো ডিভাইস বা কম্প্যাটেবল ডিভাইস না হলে কিন্তু এগুলো চেক করা যায় না। তো যা হোক আমি স্টোরেজ আইসিটি রিমুভ করে নিয়েছি আর এখন ক্লিন করে তারপর আমি ইজিজেটাক প্লাসের মাধ্যমে আমি সকেটের মাধ্যমে চেক করব যে আইসিটি ভালো রয়েছে কিনা। যদি ভালো থাকে তাহলে সেটির প্রোগ্রামটি ঠিক আছে কিনা বা কোনো ধরনের ইরর আছে কিনা।
যেহেতু উনি HyperOS ব্যবহার করার সময় বা ফ্লাশিং করার সময় এই ফোনটি বন্ধ হয়ে যায়। সো এই ফোনটিতে সফটওয়্যার ইনকমপ্লিট থাকতে পারে। বিশেষ করে সফটওয়্যার যখন ইনকমপ্লিট থাকবে তখন সেই ফোনটিতে কিন্তু হার্ডওয়্যারে কাজ করে কোনো লাভ হবে না। এটি হচ্ছে একটি বিষয়। আর রিডিং যেহেতু আ বুট করার মতো রিডিং আসছে না, সো এখানে হয় সফটওয়্যার অথবা স্টোরেজ আইসি প্রবলেম রয়েছে। এটি একেবারেই খুব সাধারণ একটি বিষয়। তো এর পাশাপাশি আমি কম্পিউটারে সিপিইউ পোর্ট করে কিনা সেটিও চেক করে নিয়েছি এবং কি স্টোরেজ আইসিটি আমি অলরেডি চেক করে সেটি স্টোরেজ আইসি ওকে রয়েছে এবং করাপ্টেড রয়েছে, কিছু ফাইলে প্রবলেম রয়েছে। তো আমি নতুন করে সফটওয়্যারটি একদম নতুন করে দিয়ে ইএনজি রোম ফ্লাশিং করে তারপর আমি স্টোরেজ আইসিটি কিন্তু ইনস্টল করছি এবং এরপর ফোনটি অন হয় কিনা দেখব, ফোনটি বুট মোডে যায় কিনা। এবং প্রত্যেকটি স্টেজে কিন্তু আমাদের ধৈর্য সহকারে সময় দিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়। ভিডিওতে আপনারা হয়তো 10 থেকে 15 মিনিটে একটি ভিডিও শেষ করে ফেলেন খুব অল্প সময়ে, কিন্তু এই কাজগুলো করতে অনেক লম্বা সময় লাগে, যেগুলো ভিডিও স্পিড অনেক বাড়িয়ে অথবা বিভিন্ন পার্ট অনেক যখন সময় লাগে সফটওয়্যারের কাজ থেকে শুরু করে সেগুলো কিন্তু আমরা স্কিপ করে যাই। আর একটি ভিডিওকে নতুন করে গুছিয়ে তুলে ধরার জন্য যে সময়টি সেটিও কিন্তু অনেক আহ, কষ্টকর হয়ে যায় আমাদের জন্য যারা আমরা কাজ করি টেকনিশিয়ান। অনেকেই ভাবেন যে কাজও করেন আবার এই ভিডিওগুলো করেন, আসলে এগুলো সম্ভব কিভাবে? আসলে পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি, আর পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। এটি একদম সত্য কথা। তো দেখুন এই ফোনটিতে আমি প্রোগ্রামিং করার পরেও ফোনটি অন হচ্ছে না এবং কি আমি সবকিছুই চেক করছি। তো এই ফোনটির এখন যে কন্ডিশন আমি কিন্তু রিডিংটি কিন্তু অনেক আপ দেখতে পাচ্ছি, মানে বুট করার মতো। তো এই যে রিডিংটি আগে যেরকম ৯ থেকে ১০ এরকম একটা রিডিং ছিল। তো এই রিডিংটি কিন্তু অনেক এখন আপ হয়েছে, বাট ফোনটি কিন্তু রান হচ্ছে না। তো আমি এই ফোনটিতে আরও প্রবলেম আছে কিনা সেটিও আমাকে চেক করতে হবে। যেমন RAM, CPU এগুলো ঠিক রয়েছে কিনা? এগুলোতে কোনো ফল্ট থাকতে পারে। তো স্টেপ বাই স্টেপ আমাকে কাজ করতে হবে। এখন অবশ্যই এলইডি ব্লিঙ্ক করার মতো আমি একটি রিডিং দেখতে পাচ্ছি এবং চার্জিংয়ের একটি রেসপন্সও কিন্তু আমি এখন পাচ্ছি। তো যাই হোক, এই ফোনটির পরবর্তী স্টেজে যাওয়ার আগে আমার বেশ কিছু জিনিস চেক করতে হবে এবং মিটারে আমাদের যে ভোল্টেজগুলো ঠিক রয়েছে কিনা, র্যামের ভোল্টেজ ঠিক রয়েছে কিনা, স্টোরেজ আইসির ভোল্টেজ ঠিক রয়েছে কিনা, এগুলো কিন্তু অনেক কিছু চেক করতে হয়। বা কোনো লাইনে শর্ট আছে কিনা, কোনো কম্পোনেন্টস মিসিং আছে কিনা। যেহেতু অন্য হাত থেকে কাজ হয়ে তারপর এসেছে। সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে যখন একটি ফোন ইনটেক কন্ডিশনে আপনারা পাঠান, সেই ফোনটিতে কোনো ধরনের মিসিং বা কোনো ধরনের প্রবলেম অতীতে হয়নি। সেটি ন্যাচারালি যে ডেড হওয়ার যে একটি হিস্টোরি থাকে এই ফোনগুলোতে, তো সেই ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কনফিডেন্টলি কাজ করতে পারি বা আমরা যারা টেকনিশিয়ানরা কাজ করি। কিন্তু যখন একটি ফোন অন্য কেউ কাজ করেছে তখন সেই ফোনটিতে আমাদের একেবারে খুঁটিনাটি অনেক কিছু চেক করতে হয়। কারণ হচ্ছে সেই ফোনটিতে যদি একটি ধরুন এই সিপিইউটি রিবোলিং করেছে, একটি বল মিসিং থাকতে পারে, নিচ থেকে একটি লাইন উঠা থাকতে পারে, ভিতরে লাইন শর্ট থাকতে পারে এবং আশেপাশে যে রেজিস্টরগুলো রয়েছে অনেক সময় একটি রেজিস্টর মিসিং থাকার কারণে ফোনটি অন হবে না, এরকম হতে পারে। তো এরকম একটি কন্ডিশনে আমরা কিন্তু ফোনে কাজ করি। তো দেখুন অলরেডি আমি র্যামটি রিমুভ করেছি এবং এবার প্রসেসরটি রিমুভ করব এবং দেখব সেটির বল কেমন রয়েছে। দেখুন প্রত্যেকটি বল অনেক সুন্দর রয়েছে, কোনো মিসিং নেই এবং প্রসেসরটিও কিন্তু একদম ফ্রেশ রয়েছে। আসলে যারা কাজ করেছেন ওনারা অনেক ভালোভাবেই কাজ করেছেন। আইসিগুলোর কন্ডিশন দেখে মনে হয় বা বোঝা যায় যে একটি ফোনের কাজের কোয়ালিটি কেমন হয়েছে। তো এই ফোনের স্টোরেজ আইসি থেকে শুরু করে প্রসেসর সবকিছু কিন্তু কন্ডিশন খুবই ভালো রয়েছে। তো এই ফোনটির আমি যেটা মনে করি যে ফোনটির যে HyperOS ইনস্টল করতে গিয়েছিল তখন হয়তোবা এই ফোনটিতে প্রোগ্রাম ইনকমপ্লিট থাকার কারণে ফোনটি ডেড হয়ে যায়। আর কিছু স্টোরেজ আইসি বা ফোন রয়েছে যেগুলো যদি আপনার অর্ধেক সফটওয়্যার নেওয়ার পর বন্ধ হয়ে যায় বা কোনো কারণে সেই পার্টিশনটি করাপ্টেড হয়ে যায়, তখন কিন্তু রিপার্টিশন বা নতুন করে সেই পার্টিশনগুলোকে ফরম্যাট করে ফ্লাশ না করা পর্যন্ত সেগুলো কিন্তু আর ফ্লাশও নেয় না। অথরাইজ ফ্লাশ করেও কিন্তু অনেক সময় ফোনগুলো রান করা যায় না। তো এরকম একটি কমপ্লিকেটেড কেস কিন্তু আমরা অনেক সময়ই পেয়ে থাকি এ ধরনের প্রবলেম।
তো এই ফোনটির ক্ষেত্রে যেটি আমি দেখতে পাচ্ছি স্টোরেজ আইসি আমি সফটওয়্যারগত যে বিষয়গুলো আছে সেগুলোকে আমি অন্তত এতটুকু রিকভারি করেছি যেটা এখন ফোনটিতে বুট করতে বাধ্য। তো বাকি যে সিপিইউ এবং RAM এগুলো যদি ঠিক থাকে তাহলে ফোনটি অন হওয়ার কথা। আর এই ফোনটির পজিটিভ একটি দিক হলো এই ফোনটির পাওয়ার সেকশনটি কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে। মানে পাওয়ার সাপ্লাই ভোল্টেজগুলো ঠিকঠাক মতো দিচ্ছে। পাওয়ার আ সেকশনটি ওকে রয়েছে বলা যায়। আর যেহেতু এখানে টাচ করেনি সবচেয়ে মেজর যে বিষয়টি যে পাওয়ার সেকশনটি একদমই ফ্রেশ রয়েছে। কোনো স্টিলের ঢাকনাটিও খোলা হয়নি। RAM ইনস্টল করেছি, RAM-এ ফল্ট ছিল মূলত। দেখুন ফোন কিন্তু এখন আমার MI লোগো এসে বারবার রিবুট করছে। কারণ হচ্ছে যে আমি শুধু বুট করার জন্য একটু সফটওয়্যারটি আ দিয়েছি যে ফোনটি অন্তত লোগো পর্যন্ত আসুক। এখন আমি ফুল ফ্লাশ করব এবং কমপ্লিটলি এই ফোনটিকে ফ্লাশ করে অন করার চেষ্টা করব। উইথ অল যে সিকিউরিটি ডাটা সেগুলো সব ঠিক রেখে আমি ফোনটি অন করার চেষ্টা করব। তো দেখুন ফোন বুট করছে। আসলে প্রতিনিয়ত কাজের ব্যস্ততা এবং কি একটির পর একটি। এই যে দেখুন আরেকটি ফোন নিয়ে আমি স্টাডি করছি আসলে বেশ কয়েকদিন যাবৎ। এটি হচ্ছে X3 একটি ফোন। এটি আ চট্টগ্রাম হালিশহর থেকে পাঠিয়েছেন। তো এই ফোনটির প্রবলেম হচ্ছে এই ফোনটি আমি কিন্তু একদম কমপ্লিট করে দিয়েছিলাম ফোনটি একবার। তো ফোনটি উনি হাতে পাওয়ার পর ফোনটি আবার সেম প্রবলেমটি আসে। প্রবলেমটি হচ্ছে রিবোট করা। পোকো লেখা এসে রিবোট করতে থাকে। তো এই সমস্যাটি আমি খুব নরমালি সিপিইউ রিভলভ করার পর প্রবলেম সলভ হয়ে যায়। আমি ওনাকে রিটার্ন করি এবং কি উনি যখন হাতে পান প্রবলেমটি আবার ফেস করেন। তো এই ফোনটিতে আমি অনেক ধরনের চেষ্টা করে যাচ্ছি। ফোনটির প্রসেসর, স্টোরেজ আইসিগুলো আ অন্য একটি আ বোর্ডে সোয়াপ করার পরও সেই ফোনটি কিন্তু রান হয়েছে, সব ঠিক আছে। মানে আমার সফটওয়্যার বা সিপিইউ কোনো কিছু প্রবলেম নেই। আমার এই ফোনটির মাদারবোর্ডের প্রবলেম। মাদারবোর্ডটি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি পাওয়ার সিকোয়েন্স যতগুলো লাইন আছে সবগুলো একের পর এক চেক করা হয়েছে। কিন্তু কোনো ইস্যুস আমি পাচ্ছি না। খুবই মনে করেন ক্রিটিক্যাল একটি কন্ডিশন। তো যা হোক X3 Pro কিন্তু রান হয়েছে। আর এই ফোনটিতে আমি একটু ডাউনগ্রেড সফটওয়্যার দিয়েই ফোনটি রান করলাম। 12.5 তো যা হোক সফটওয়্যার অনেক সময় আমরা আপগ্রেড বা ডাউনগ্রেড যেটাই দেই অনেকে আছেন যে ডাউনগ্রেড সফটওয়্যার চেয়ে নেন যে আমাকে অনেক পুরনো সফটওয়্যারটা দিবেন যেটি ফোনের সাথে প্রথমে ছিল সেটি অনেক ভালো ছিল ফোন প্রবলেম করতো না ডেট ইস্যু ছিল না তো আবার অনেকে বলেন যে আপগ্রেড সফটওয়্যার দিবেন তো যা হোক সফটওয়্যার মূলত আমরা চেঞ্জ করতে পারি। যদি আপনার হার্ডওয়্যারে কোনো প্রবলেম না আসে তাহলে আমরা কিন্তু অনায়াসে সফটওয়্যারগুলো চেঞ্জ করতে পারি। অনেকে ভাবেন যে সফটওয়্যার চেঞ্জ করলে হয়তো সমস্যা হয় ফোনের। আসলে সেরকম কিছু না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খুবই কিছু বিষয় মেনে তারপরে সফটওয়্যার আপগ্রেড করতে হবে। আপনার ফোনের ব্যাটারি অবশ্যই চার্জ থাকতে হবে পর্যাপ্ত এবং খুব ঠান্ডা অবস্থায় রেখে সফটওয়্যারগুলো আপগ্রেড করবেন। প্রয়োজনে এসির ভিতরে রেখে করবেন। তো যা হোক এই যে ফোনটি আমি X3 ফোনটি এটি নিয়ে একটু ট্রাই করছি। আসলে একটি কাজের পাশাপাশি অনেক সময়ই দেখা যায় যে অন্য একটি কাজ কিছুটা সময় দিতে হয়। আর সত্যি কথা বলতে বিশ্বাস করুন একটা মুহূর্ত কিন্তু অবসর থাকি না। সবসময় কারেন্ট না থাকলেও দেখা যায় অনেক সময় বিদ্যুৎ নেই। যেগুলো কাজ করা সম্ভব সেগুলো করি। তো দেখুন আমি থার্মাল ক্যামেরার মাধ্যমে পোকো X3 এর এই প্রবলেমটি ফাইন্ড আউট করার চেষ্টা করছি। আসলে এটি জটিল একটি সমস্যা। তো আলহামদুলিল্লাহ যা হোক পোকো X3 Pro শৈলবার ফোনটি কিন্তু কাজ করা থাকলেও ফোনটি রিপেয়ার করা হলো। আর এই ফোনটির কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে আমি মনে করি। যারা কাজ করেছেন অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছেন। আসলে অনেক খারাপ ধরনের কাজও আমরা পেয়ে থাকি। সেগুলোও কিন্তু রিপেয়ার করা হয়। যেমন কয়েকদিন আগে RAM একদম খারাপ হয়ে গেছে। এই ধরনের একটি ফোনের শর্ট ভিডিও দিয়েছিলাম। সেই ফোনটিও কিন্তু কমপ্লিট হয়েছে। তো নওগাঁ থেকে উনি পাঠিয়েছিলেন। তো এ ধরনের অনেক ফোনই রিপেয়ার করা হয়েছে ইতিমধ্যে। আসলে অনেক ফোনের ওয়েটিং লিস্টে অনেক রয়েছেন। যেমন এই যে 3 এক্সেল এটি হচ্ছে গুগলের একটি ফোন। এই ফোনটি একদম আ ডেড মোডে রয়েছে। এই ফোনটির পাওয়ার সেকশন মনে হয় সমস্যা রয়েছে। এই ফোনটি নিয়েও কাজ চলছে। তো অনেক ধরনের ফোনই কিন্তু কাজ করতে হচ্ছে যে কারণে আমি আসলে আম সময় দিতে পারছি না। একা কাজ করি যেহেতু প্রচুর পরিমাণে ফোন প্রতিনিয়ত কিন্তু আমার কাছে কুরিয়ারে আসে এবং অনেকে সরাসরি আসেন। এবং অনেক ফোনে কিন্তু লম্বা সময় দেওয়ার পরেও সেই ফোনগুলো যখন না হয়, সেটি কিন্তু সম্পূর্ণ একটি আ লস প্রজেক্টে চলে যায় সময়গুলো।
আমি চেষ্টা করি সর্বাত্মক যে আপনাদের ফোনগুলো যেগুলো হওয়ার মতো সেগুলোতে সময় দিতে। কারণ এতে করে অনেক বেশি মানুষের উপকার আমি করতে পারবো। যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কি লাইক করে যাবেন, শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম।